আজকের গল্পে ভূত প্রেত তন্ত্রমন্ত্রের উল্লেখ শুধুমাত্র গল্পের প্লট তৈরির জন্য ব্যবহৃত কার্টুন কোনো রকম কুসংস্কার সমর্থন করে না, আর গল্পে ব্যবহৃত সমস্ত স্থানকাল পাত্রের নাম কল্পনাপ্রসূত এবং অবাস্তব। বিকেল থেকেই ঝরঝর করে বৃষ্টি পড়ছে। আষাঢ় মাসের সময় বৃষ্টি হওয়াটাই স্বাভাবিক। বৃষ্টিতে ঝাপসা জলজ চাদরে ঢেকে আছে আধা গ্রাম চাঁদপুকুর। পোস্টে পোস্টে বিদ্যুতের অবস্থা থাকলেও বেশিরভাগ সময় সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় অন্ধকারে ঢেকে থাকে চাঁদপুকুরের সন্ধ্যে রাতগুলি। আধপাকা সড়ক শহর থেকে সোজা চলে গেছে চাঁদপুকুরের মাঝ বরাবর। এই সড়কের ধারেই সতু গোস্বামীর ভাতের হোটেল। খুব নামডাক না থাকলেও আশেপাশের গ্রামের এবং শহর থেকে আসা লোকেরা খাবার দাবার খেতে আসে এখানে। হোটেলে এত রাতেও আলো জ্বলছে, ভেতরে কোনো খদ্দের নেই। সতুবাবু গায়ের বর্ষাতিটাকে চাপাতে চাপাতে কর্মচারী দুজনের উদ্দেশ্যে বলে উঠলেন, শোন, আমি বেরুলাম। ভালো করে ঝাঁপ দিয়ে তালা এঁটে তবেই বেরোস। আর এঁটো বাসন যেন না থাকে। কাজে একেবারে মন নেই তোদের, কদিন ধরে দেখছি আমি। আপনি যান, আমরা সব করেই বেরোবো। সাবধানে যেন। হ্যাঁ, সাবধানে। প্রথমবার যাচ্ছি নাকি এরম বর্ষার রাতে? কটফটিতে বসবো আর চলে যাব। যাই হোক, ঘন্টু, সব দেখে টেকে রাখিস বাপ। ঠিক আছে সতদা, আপনি আসেন, আমরা সব দেখে দেখে রাখবো। ঠিক আছে, এই চললাম রে। সতুবাবু নিজের লজ্জরে আদ্যিকালের স্কুটারটা নিয়ে বেরিয়ে পড়লেন রাস্তায়। গ্রামের পূর্ব প্রান্তে তার বাড়ি। বৃষ্টির তোর বাড়ছে রাত বাড়ার সাথে সাথে। ঢালাই রাস্তা দিয়ে বিচ্ছিরি ভটভট শব্দ তুলে সতুবাবু এগিয়ে চলেছেন বাড়ির দিকে। রাস্তায় আলো নেই একেবারে। স্কুটারের আলোতেই যতটুকু আলো পাওয়া যায় সেটাই একমাত্র ভরসা। চাঁদপুকুরের পোস্ট অফিস থেকে মূল গ্রামের শুরু। তার আগে পড়ে সোনাঝুরি গাছের জঙ্গল এলাকা। তার মাঝখান দিয়েই রাস্তা। সোনাঝুরি জঙ্গলের মাঝেই ছোটোখাটো বাঁশঝাড়ও চোখে পড়ে। জঙ্গলের মাঝামাঝি এসেছেন সবে সতুবাবু। ব্রেক কষে স্কুটারটাকে থামাতে হলো। দেখলেন রাস্তার মাঝে একটা লম্বা গাছ কেউ যেন ফেলে রেখে গেছে। নির্ঘাত কোনো বদমাইশের কাজ। এত জোরে ঝড় তো হচ্ছে না যে গাছ ভেঙে পড়বে। আশ্চর্য, গ্রামে আবার ছিনতাইকারী এলো নাকি? সতুবাবু স্কুটার থেকে নেমে গাছখানাকে সরাবেন বলে এগোলেন সেদিকে। খুব বড় গাছ নয়, নিজেই সরাতে পারবেন একা একা। হঠাৎ মাথায় সপাটে একটা লাঠির বাড়ি পড়ল তার। চোখে অন্ধকার দেখে সতুবাবু কাটা কলা গাছের মতো পড়লেন রাস্তার ওপর। এমন সময় দুজন লোক কোথা থেকে এসে তার দেহটা চ্যাংদোলা করে নিয়ে ঢুকলো পাশের জঙ্গলে। স্কুটারের আলোয় তাদের মুখে জড়ানো কাপড়ের আড়ালে কিছুই দেখা গেল না। ভয়ানক কোনো ষড়যন্ত্রে চরিতার্থ হলো এই বর্ষার রাতে। রাতের আঁধারের মধ্যে লুকিয়ে থাকা ছায়ারাই একমাত্র সাক্ষী থাকলো এই ঘটনার। ভোরের আলো ফুটছে। বৃষ্টি অনেকক্ষণ বন্ধ হয়ে গেছে। রক্তিম, কিশোর আর রাতুল সারা রাত পাশের গ্রামে যাত্রাপালা দেখে বাড়ি ফিরছে। ঘুম ঘুম পায়ে তিনজনে এগিয়ে চলেছে চাঁদপুকুরের ঢোকার মুখের জঙ্গলের মধ্যে দিয়ে। হঠাৎ একটা গাছের মাথার দিকে চোখ পড়তেই তিনজনের পা পাথরের মতো জমে গেল। গাছে একটা শরীর ঝুলছে। শরীরের পরনে জামাকাপড় শতচ্ছিন্ন। সব থেকে ভয়ের কারণ হলো মাথাটা নেই। কিছুক্ষণের মধ্যেই তাদের তিনজনের হাঁক ডাক আর চিৎকার চেঁচামেচিতে গ্রামের লোক জমায়েত হয়ে গেল সেখানে। নানান লোকে নানান কথা বলতে শুরু করেছে। সবার মধ্যেই ভয় আর চাপা উত্তেজনা কাজ করছে। কি ব্যাপার বলো তো? এই কাণ্ড যে এই গ্রামে ঘটতে পারে ভেবেই তো গা শিউরে উঠছে। খুড়ো, ভূত পিশাচে এই কাণ্ড ঘটিয়েছে নাকি? ভূত পিশাচ না ছাই, নিশ্চয়ই বদমাইশ কোনো লোক এসে জুটেছে চাঁদপুকুরে। কি জানি বাপু। আর সতুর তো কারোর সাথে কোনো ঝগড়াও ছিল না। ভূত পিশাচ হলে হতে পারে, আমার তো কিছুই মাথায় ঢুকছে না। এমন সময় পুলিশের জিপ এসে থামলো। থানায় অনেকক্ষণ আগেই খবর দেওয়া হয়েছিল। দারোগা আর সিপাহী এসে দাঁড়ালো অকুস্থলে। আমি চাঁদপুকুরে থাকতে এমন কাণ্ড ঘটায় কার এত বড় সাহস? স্যার, মনে হয় কোনো পিশাচ এসে জুটেছে এই গ্রামে। দারোগা নবীন সাহসী হলেও এইসব অলৌকিক কথা সহ্য করার নার্ভ নেই তার। ভীত গলায় বললেন, পিশাচ মানে ভূত? ভূত বলে কিছু হয় নাকি? এই এই আপনারাই ভয় দেখিয়ে আইনের কাজে বাধা দিতে চান। সবাইকে জেলে ভরে দেবো। একে একে সবাই সরে পড়তে শুরু করলো। কে আর যেচে দারোগাবাবুর রোজ দৃষ্টিতে পড়তে চায়। পুলিশ বডি নামানোর উদ্যোগ করতে শুরু করলো এবার।
এরপর এক সপ্তাহে পুলিশ বহুবার গ্রামে টহলদারি করলো, রাতে পাহারা বসালো, জিজ্ঞাসাবাদও চললো, কিন্তু কোনো কিনারা হলো না। পাহারাদার হিসেবে হাবিলদার সারা রাত গ্রামে ঘুরে ঘুরে টহল দিতে লাগলো। এমনই একদিন গভীর রাত, আকাশে ঘন কালো মেঘ। হাবিলদার হাতে লাঠি আর টর্চ নিয়ে পাহারা দিচ্ছে। জঙ্গুলে এলাকার কাছে এসেছে সবে, এখনও গ্রামের বেশিরভাগ এলাকা টহল দেওয়া বাকি। বাঁশঝাড়ের পাশ দিয়ে যেতে যেতে বাঁশঝাড়ের মধ্যে দিয়ে একটা গোঙানি শুনতে পেল সে। এই কৌন হ্যায় রে, কৌন হ্যায় জঙ্গল মে, দাঁড়াও মজা দেখিয়ে দেগা, রুকো যারা। বলেই লাঠিটা বাগিয়ে তরবর করে হাবিলদার শ্যাম সুন্দর ঢুকলো বাঁশঝাড়ের যেদিক দিয়ে শব্দটা আসছে সেদিকে। বেশি দূর যেতে হলো না, ভয়ানক দৃশ্যটা এখান থেকেই চোখে পড়ল তার। মাথাহীন একটা মূর্তি সাপের মতো লম্বা হাতে গলা টিপে ধরেছে রোগা চিমসে চেহারার একটা লোকের। লোকটার হয়ে এসেছে তখন, চোখ উল্টে গেছে। হাবিলদার বাবা গো মাগো বলে উল্টো দিকে দৌড় দিয়েছে তখন। তার লাঠি আর টর্চ পড়ে থাকলো সেখানে। যে গতিবেগে সে দৌড় দিল তাতে সোজা থানায় না গিয়ে যে সে থামবে না তা আলাদা করে বলে দিতে হয় না। সকালবেলা পুলিশ আর গ্রামের লোকজন আবার জড়ো হলো কুস্থলে। এবার সকলের মধ্যে দানা বাঁধা ভয় আর আতঙ্ক, মুখের কথা সুস্পষ্ট। যে কাল প্রাণ হারিয়েছে সে হলো শচীন, গ্রামের বখাটে ছেলে। নেশা ভাঙ করতো এখানে ওখানে। আপনারা যা জানেন চটপট বলে পড়েন দেখি। হাবিলদারের কথা তো এক বন্য বিশ্বাস হয় না আমার। আমরা আর কি বলবো দারোগা বাবু, এই যে উৎপাত শুরু হলো হঠাৎ। হলো বলছি, নমু গ্রামের ওই নীলেউজাকে ডাকলে হয় না? মানে সেদিন ওই যাত্রা শুনতে গেলুম না, সেখানে ওনার খুব নাম ডাক শুনেছিলাম। আরে আমি তো অনেকদিন আগে থেকেই বলছি, সতুদাকেও নির্ঘাত এই পিশাচে মেরেছে। ওঝা ডাকাটাই সব থেকে ভালো কাজ হবে। না না, মতুবাবুকে মানুষেই খুন করে যেটা আমি নিশ্চিত। আর এই ভূত পিশাচের এসবের ভয় দেখিয়ে আইনকে আটকাতে পারবেন না। আচ্ছা আচ্ছা, এত ঝামেলার কি আছে? এই রাতুল, কিশোর, রক্তিম, তোরা তবে যা, নীলে ওঝাকে পাস কিনা দেখতো। সে যেখানে যান না কেন, এই গ্রাম ছেড়ে অন্য কোথাও অনেক দিনের জন্য যেতে হলে আমার পারমিশন নিয়ে যাবেন। কাউকে ছাড়বো না আমি। আমায় ভূতের বই দেখানো নবীন দারোগাকে। দারোগাবাবু আবার খেপে উঠেছেন বুঝেই সকলে সরে পড়ল আগের দিনের মতো। রক্তিমের দলটা ও বেলাতেই পাশের গ্রামের দিকে হাঁটা দেবে ঠিক করল। সন্ধ্যের মুখে রক্তিমের দল এসে পৌঁছালো নসু গ্রামের নীলে ওঝার বাড়ির সামনে। পাকা নয়, তবে মাটির শক্তপোক্ত বাড়ি, ওপরে টিনের চাল। বাড়ির সামনে এক বৃদ্ধা মহিলা ঝাঁট দিচ্ছিলেন। ও পিসিমা, নীলে ওঝা আছে নাকি? বৃদ্ধা ওদের দিকে এক ঝলক দেখে বলে উঠলেন, নীলে তো গজপুরে গেছে বাবারা, নেমন্তন্ন খেতে। আসবে কাল সেই সন্ধ্যার পর, রাতও হয়ে যেতে পারে। এই মরেছে, এবার কি হবে রে? কি আর করা যাবে বল? তা পিসিমা নীলে ওঝা বেলে বলো, চাঁদপুকুর থেকে আমরা এসেছিলাম, জলদি জলদি যেতে বলো ফিরলেই। কি নাম বললে? চাঁদপুকুর? বেশ বেশ, বলে দেব বাবারা। তা তোমরা একটু বসো, চা জল খাও। না না, পাগল নাকি? রাত হওয়ার আগেই বাড়ি ফিরতে হবে। এই চল রে সব। সকলে আর দেরি না করে হনহন করে আবার গ্রামের পথ ধরল। রাত নামছে, আকাশে ঘন মেঘের সমারোহ হচ্ছে ধীরে ধীরে। ঢালাই সড়কের ধারে সতুবাবুর হোটেলের সামনে যখন তারা এসে পৌঁছেছে তখন বৃষ্টি শুরু হয়েছে। মাথায় ছাতা আর হাতে টর্চ ধরে কোনো মতে সামলে বাড়ির দিকে ফিরছে রক্তিম আর বাকিরা। হোটেলটার সামনে দিয়ে যেতে যেতে রাতুলের কেমন গা ছমছম করে উঠল। আবহাওয়া সাধারণ করার জন্য সে বলল, ভাবছি একটা হোটেল খুলব। সতুবাবুর হোটেলটা তো প্রায় বন্ধই হয়ে আছে, তাই আর কি। হঠাৎ? তুই তো চাকরি নিয়ে শহরে চলে যাবি বলেছিলি। তাতে কি, ব্যবসা তো সবাই করতে পারে। আর সতুবাবুর হোটেলটা বন্ধ হয়ে গেলে আর তো কোনো কম্পিটিশনও নেই, তাই না? চুপ চুপ, কেউ পিছনে আসছে মনে হচ্ছে। তার কথায় তিনজনেরই পা থেমে গেল। ধীরে ধীরে পিছন ফিরে দেখতে গেল সত্যিই কেউ আসছে কিনা। যা দেখলো তাতে হাড়ের মধ্যে দিয়ে বরফ ঠান্ডা জল যেন বয়ে গেল তাদের। একটা মাথাহীন দেহ খুব ধীরে ধীরে দুহাত সামনে ছড়িয়ে এগিয়ে আসছে তাদের দিকে। ছাতা টাতা ফেলে তিনজনেই দৌড় দিল গ্রামের দিকে।
বিভীষিকাময় মূর্তিটার নিঃশব্দ পদচালনা তারা বৃষ্টির শব্দের মধ্যে শুনতেও পায়নি এতক্ষণ। চাঁদপুকুর গ্রামে আরও ভয়ার্ত আবহাওয়ার সৃষ্টি হলো এই ঘটনার পর। কেউ সন্ধে হলে আর বাড়ির বাইরে যেতে সাহস পায় না। প্রায় 2 দিন কেটে গেল এরপর। সন্ধে হলেই সারা গ্রাম যেন ঘুমন্ত পুরীর মতো নিশ্চুপ হয়ে যেতে শুরু করলো। নীলে ওঝা এখনও চাঁদপুকুরে এসে পৌঁছায়নি। হাবিলদারও ভয়ার্ত মূর্তির ভয়ে টহল দেওয়া বন্ধ করে দিয়েছে অনেকদিন। আজ বৃষ্টি নেই, তবে আকাশের মুখ ভার আর গুমোট গরম। সারা গ্রাম নিস্তব্ধ যথারীতি। এমন সময় সোনাঝুরির জঙ্গলের মধ্যে টর্চের আলো দেখা গেল। কেউ বা কারা যেন সন্তর্পণে হেঁটে যাচ্ছে জঙ্গলের গভীরের দিকে। লোক দুটো জঙ্গলের মাঝে এসে দাঁড়ালো। টর্চের আলোতে তাদের মুখগুলো দেখা যাচ্ছে স্পষ্টভাবে। ভয়ের চাপ পড়েছে তাতে। শিওর এখানেই পুঁতেছিলি? হে রাতুলদা, এখানেই। বেশ, জলদি খোর। আমার মনে হয় ওটার জন্যই সতুবাবুর আত্মা এখন হোটেল মায়া ছাড়তে পারছে না। জলদি কর। হাড়ু ঝপাঝপ মাটি কোপাতে শুরু করলো। রাতুল দম বন্ধ করে নজর রাখছে চারদিকে। যে কোনো মুহূর্তে প্রতিহিংসা পরায়ণ প্রেত এসে তাদের ভবলীলা শেষ করে দিতে পারে। হঠাৎ ঝোপের মধ্যে খসখস শব্দ হতেই চমকে সেদিকে টর্চ ফেলল রাতুল। দেখলো কাঁধে ঝোলা আর সারা মুখে দাড়ি গোফের জঙ্গল নিয়ে একটা লোক বেরিয়ে এলো। লোকটা নীলে ওঝা। কি করছিস তোরা এখানে? আমি তোদের গায়ে যাচ্ছিলুম, হঠাৎ আলো আর তোদের কথাবার্তা শুনে তোদের পিছিয়ে এলুম। কি করছিস এখানে তোরা? না মানে নীলেদা, কিছু না। এই হারু, চল চল এখান থেকে। হারু, হারু। কোনো উত্তর না পেয়ে চমকে যেখানে হারু মাটি খুঁড়ছিল সেদিকে দেখলো তারা। সেই ভয়ানক মূর্তিটা সাপের মতো লম্বা হাত বাড়িয়ে হারুর গলা চেপে ধরেছে। কখন যে নিঃশব্দে প্রেতটা এসে হারুকে আক্রমণ করেছে টেরও পায়নি তারা। নীলে ওঝা সঙ্গে সঙ্গে একদলা মাটি আর ধুলো ছুড়ে দিল মূর্তিটার দিকে। কিন্তু মূর্তিটার গায়ে সে মাটি লাগলেও মরাত করে হারুর ঘাটটা ভেঙে দিল সে। হারুর শেষ আর্তচিৎকারে ঝংকার দিয়ে উঠল রাতের বাতাস। এরপর মূর্তিটার দেহ ধীরে ধীরে হাওয়ায় মিলিয়ে গেল। হারুর দেহটা ছপাত করে পড়ল জঙ্গলের মাটিতে। রাতুল হতবাক হয়ে হারুর শেষ পরিণতির দিকে তাকিয়ে রইল। ভয়ে মুখ সাদা হয়ে গেছে তার। ঠান্ডা হাওয়ার ঝাপটা বইতে শুরু করেছে ততক্ষণে। বৃষ্টি নামবে এবার। হারুর চিৎকারে গ্রামের অনেকেই লণ্ঠন হাতে এবার এসে পৌঁছেছে সেখানে। সকলের মুখে কৌতূহল আর ভয়ের চিহ্ন। সত্যি করে বল, তোরা কি করেছিস? কোনো প্রেত মানুষের ওপর এমনি এমনি ক্ষিপ্ত হয় না। বল, কি করেছিস তোরা? কি রাতুল, তুই এইসবের মূলে? কি করছিস তোরা? গ্রামের লোক কত আতঙ্কে আছে জানিস? কি করছিস বল? আমারও সন্দেহ হয়েছিল রাতুলের ওপর। বেশ কিছুদিন আগে সচিন আর হারুর সাথে বাসবনে বসে আলোচনা করতে দেখেছি ওকে। নেশা ভাঙ করছিস ভেবে খাটাইনি তোদের। বল, কি করেছিস তোরা? রাতুল সবার প্রশ্নে ভেঙে পড়ল এবার। মুখটা করুণ করে সে বলে উঠল, আমি শহরে চাকরি পেলেও সেটা টেকাতে পারিনি। চুরি করে পালিয়ে এসেছিলাম গ্রামে। তা প্রায় 2 মাস হলো। একটা হোটেল খুলবো খুব ইচ্ছে ছিল, কিন্তু সতুবাবুর হোটেল থাকলে তো আমার হোটেল চলবে না। তাই সচিন আর হারুর সাথে শর্ট করেছিলাম। সতুবাবুকে আমি খুন করেছিলাম ওদের দিয়ে। আমার কথাতেই তার মাথাটা কেটে এখানে পুঁতে আর দেহটা গাছে ঝুলিয়ে দিয়েছিল ওরা, যাতে গ্রামের সবাই ভাবে এটা ভূত পিশাচের কাণ্ড। এই মাথাটার জন্য সতুবাবুর অতৃপ্ত আত্মা প্রতি রাতে গ্রামে ঘুরছে। কি পাষণ্ড রে তুই, সাথে বোকাও। ওরে, কোনো মানুষকে সরিয়ে ধরলে কি সেই স্থানে নিজেকে বসানো যায়? কয়দিন ধরে আমিও ভাবছিলাম পেটটা আমাদের কেন ধাওয়া করলো। আমরা তো তার কোনো ক্ষতি করিনি। আসলে এই হতচ্ছাড়াটার পিছু নিয়েছিল প্রতিশোধ নেবে বলে। ব্যাটাকে আচ্ছা করে পিটিয়ে তবে পুলিশকে ডাকবো। এর জন্য সারা গ্রাম ভয়ে কাঁটা হয়ে বেঁচে আছে এই কদিন। এই ধর ব্যাটাকে। রাতুল হঠাৎ গুলির মতো দৌড় দিল হাতে টর্চ ফেলে। সবাই একরকম হতবাক হয়ে গেল তার এই হঠাৎ কাজে। ঝোপঝাড় ভেঙে রাতুল ছুটছে। পিছনের আগে ফেটে পড়া গ্রামের জোয়ান ছেলেদের দলের চিৎকার ভেসে আসছে। ধরতে পারলে প্রাণে শেষ করে দেবে তাকে। রাতুল উপায় না দেখে অন্ধকারময় এক বাঁশঝাড়ে ঢুকে ঝপ করে বসে পড়ল। এত সহজে এদের হাতে আসবে না সে। সকাল হলেই কলকাতা পালাবে। উত্তেজিত লোকজন সেই ঝোপের সামনের রাস্তা দিয়ে তাকে আলো ফেলে খুঁজতে খুঁজতে বেরিয়ে গেল।
ওরা চলে যেতেই স্বস্তির নিঃশ্বাস ফেলল রাতুল। চোখ বন্ধ করে ফেলল ক্লান্তিতে। দম আটকে আসছে তার। কয়েক মুহূর্ত কাটল। খসখস শব্দে চোখ খুলল রাতুল। খুলেই স্তব্ধ হয়ে গেল। তার ঠিক মুখের সামনে বিশাল দৈত্যের ন্যায় দুটো পা। ওপরের দিকে তাকিয়েই হৃদস্পন্দন বন্ধ হয়ে গেল তার। সতুবাবুর মুন্ডহীন দেহ তার সামনে। আমায় লম্বা মূর্তিটা হাত বাড়িয়ে খপ করে ধরল তার গলা। কয়েক মুহূর্ত, তারপর মরাক করে একটা শব্দ। ঝপ করে মাটিতে পড়ল রাতুলের শরীরটা। ঠান্ডা হাওয়ার স্রোত বয়ে গেল সে স্থান দিয়ে। সারা রাত রাতুলকে খুঁজে না পেয়ে ভোরের দিকে গ্রামে ফিরছিল রক্তিমের দলটা। সতুবাবুর দেহটা যেখানে পাওয়া গেছিল সেখানে এসে থমকে দাঁড়াতে হলো তাদের। গাছে একই রকম ভাবে একটা দেহ ঝুলছে। দেহটা রাতুলের, দেহে প্রাণ নেই তার। অপরাধী তার অপরাধের শাস্তি পেয়েছে ভেবেই সকলে দীর্ঘশ্বাস ফেলল শুধুমাত্র। শেষ হলো কুটুমস অ্যানিমেশনসের আজকের গল্পের পরিবেশনা। আজকের গল্পটি কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিও আর গল্পটিকে শেয়ার করে দিও তোমার বন্ধুদের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।